গুড মর্নিং বন্ধুরা, বাবার বাড়ি বসে নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা স্বাগত দিয়ে আজকের ব্লগ স্টার্ট করলাম। বন্ধুরা, কালকে অনেক রাতে শুয়েছিলাম, মানে ভোরবেলাতে, আর জবরদস্ত ঘুম থেকে উঠে পড়লাম এখন। কালকে কারো বাড়ি যেতে পারিনি, গোছাতে পারিনি, সে যে এসেছি ওই যে রাঘবেশ্বর মন্দিরের জল ঢালা নিয়ে খুব মাতামাতি করে ফেলেছিলাম, তা এখন সারা পাড়া একবার ঘুরে নেব। চলে আসলাম পাশের বাড়ি মামির কাছে, মামির সঙ্গে দেখা করলাম। মামি গতকাল রাত্রেই বলেছিল যে তোর কথা শুনছি, একবারও আমাদের বাড়ি গেলি না, তো পদার্পণ করতে আসলাম এখন বাড়িতে, যাতে করে কথা না হয়। তো মামিদের বাড়ি বেশ মাছ ছাড়া আছে, দেখো বুনু লাগিয়েছে পদ্ম গাছ, আর পদ্ম গাছটা বেশ রোগা রোগাই আছে, যেহেতু আমার বুনু রোগা আর পদ্ম গাছও রোগা। মাছগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমাদের পাড়ার এখানে না সবাই আমাকে ভীষণ ভালোবাসে। আমি ঘুম থেকে উঠেই পাড়া টহল দিতে এসেছি, কারণ কালকে এসেই আমার শরীরটা ভালো ছিল না, সেই কারণে আর কারো বাড়ি যেতে পারিনি। তবে হ্যাঁ, যেই বাড়িগুলো একেবারে না গেলে নয়, যেমন ঠাম্মা, পাশের বাড়ির জেঠু, ওদের সঙ্গে একটু জালনা দিয়ে দেখা করে নিয়েছিলাম, মানে ভাইয়ের ঘর থেকে। আর এখন সব টহল দিয়ে চলে এলাম বাড়িতে। এসেই দেখি ছোট ভাইয়ের বউ একদম জামা কাপড় ওই যে সোনা বাবারটা ধুচ্ছে, আর ঘুম থেকে উঠেই দেখেছিলাম বড় ভাইয়ের বউ সব ধুয়ে মেলে দিয়ে স্নান টান করা রেডি হয়ে গেছে। এরপর দেখলাম মা ওই যে সবার জন্য টিফিন করেছে। আমরা তো ভেতো বাঙালি, ভাত ছাড়া চলে না। মা আবার সেদিকে ঠিক আছে, যে যা খায় সময় মতো ঠিক টাইম মতো দিয়ে দেয়। এরপরে দেখো বাপ ছেলেতে বসে পড়েছে, শুক্তো, ডিম সেদ্ধ, শাক ভাজা আর ভাত, আর শাশুড়ি মাতা জামাইকে আর নাতিকে হাওয়া দিয়ে দিচ্ছে। কেন বলো তো, কারেন্ট নেই। গতকাল আমাদের শুতে যে কি কষ্ট হয়েছিল সে আর বলার কথা না। দেখোই তো বাড়িতে দুটো করে পাখা নিয়ে ঘুমায়, এখানে লাইনের এত মানে ডিস্টার্ব ছিল, পাখা মোটেই ঘুরছিল না। আর সকালবেলা উঠেই কারেন্ট বাবাজি দিয়েছে দৌড়, সকাল থেকে এখনো দেখাই নেই কারেন্টের সঙ্গে। এরপরে দেখো ছোট ভাইয়ের বউ পুজো দিতে চলে যাচ্ছে রাঘবেশ্বর মন্দিরে। সংকল্পর আগেই দুধ ঢালতে দিবে। ওরে আমাদের না ভাই, অনেকদিন আগে দিছি। যাও যাও, আমাদের পুজো সম্পূর্ণ আলাদা, শান্তি করে পুজো দিতে পারি আমরা। আলতা মনে হয় ইয়ে হয়েছে নাকি, ওই দেখি ঘোরো, ফাঁক ফুক সব রয়েছে, এরম দেখতে হয় না। ওই তো এই পায়ে, ডান পায়ে আঙুলু ফাঁকা, তুলিটা নিয়ে আসো, যাও। হ্যাঁ, না না, বাজে দেখায় সরু মালাই। বাবা মা লাগাচ্ছে, তুমি ঠাকুরের টিপ টিপ পরিয়ে পুজোটা বসিয়ে দাও। বাবা সেই মালাটা নিয়ে যা, একটা মালা নিয়ে যা, একটা ঠাকুরকে দিক। যেহেতু আমার শরীরটা ভালো না, বরমশাই আমার কাজ করছে, আর আমি ওদিকে পুজোয় বসে গেছে, মুখ কালো করে দৌড়চ্ছি। বন্ধুরা, আমি না ঠাকুরকে বলেছিলাম যে ঠাকুর, আমার যদি মনের আশা মিটে যায় তাহলে আমি তোমাকে সোনার টিপ দেবো। আমাদের বাড়ি যে 3টে ঠাকুর রয়েছে, 1 বছর আগে সোনার টিপ বানিয়ে রেখেছি, তা দেওয়ার আর মৌকা পায় না। আজকে বড় আশা করে এসেছিলাম, তাও দিতে পারলাম না, আর সেই কাজটা বরমশাই দিচ্ছে। ওই পুজো দিয়ে দিল, আর সোনার টিপ ঠাকুরকে পরিয়ে দিয়েছে কাকিমা, আর কাকিমায় পুজো দেয়। আমাদের এখানে ভোলানাথ, মনসা আর তারামা আছে, 3 জনের 3 দিনে ভর হয়। আর ঠাকুরকে সবাই মন থেকে, পাড়ার লোকেরা সবাই বিশ্বাস করে, আমিও বিশ্বাস করে বলেছিলাম যে একটা কাজ পাবো কিনা, তা পেয়েও গেছি। পুজো শেষ করে প্রসাদ নিয়ে বরমশার আমি চলে আসলাম, আর আমি রান্না করতে করতে গেছিলাম গ্যাস চাপিয়ে। ভাইদের জন্য প্রসাদ নিয়ে এলাম, আর বরমশাই প্রসাদ ওখান থেকে খেয়ে আসলো। তো শ্বশুর বাড়িতেও গামছা পরে ঢুলঢুল করে বেরোতে হচ্ছে। কেন বলো তো, আমরা তো থাকবো বলে আসিনি, জামা কাপড় সব ভেজা, সেই কারণে ও ওই গামছা পরেই পুজো দিয়ে এলো। কাকিমা বকা দিচ্ছে যে তুমি পুজো দেবা যখন, তাহলে আগে বলনি কেন, আমি একটু দেরি করে বসতাম। বলা হয়নি। আর এদিকে ভাইয়ের বউ পুজো দিয়ে আসলো, সবার জন্য একটা করে আইসক্রিম নিয়ে এসেছে। আর আমি রান্নাঘরে রান্না করতে করতে এই কোটো পাচ্ছি না, সেই কোটো পাচ্ছি না, তাই মাকে ডেকে বলছো, ও মা তুমি আমার কাছে এসে কোটো কাওটা একটু গুছিয়ে দাও। তবে দিকনগরের আইসক্রিম না একদম ভালো খেলাম না, জানো তো বন্ধুরা, একদম ভালো না। 15 টাকা দাম, ভাই নিয়ে এসেছে, তবু খুশি হয়ে খেলাম এই আর কি।
আর মাকে বলছি চলো শীঘ্রই আমাকে সব কোটো কাটা গুছিয়ে দাও, তাড়াতাড়ি রান্না না করলে ট্রেন ধরতে পারবো না। তো রান্না বসিয়ে দিয়ে আমি আবার যাব বাগানে, গিয়ে কলা পাতা কাটবো, অনেক দিন কলা পাতায় খাইনি। ভাই আজকে সুন্দর বাজার করে নিয়ে এসেছে আর আমাকে দায়িত্ব দিয়েছে, দিদি তুই রাঁধবি আর তোর হাতে রান্না খাবো। সেই কারণে আমি রান্না করছি, বারবার গ্যাসের কাছে যাচ্ছি আর বাইরে আসছি। কেন বলো তো, প্রচন্ড গরম আর অন্ধকার মার রান্নাঘরে, রান্না করতে খুব অসুবিধা হয়। বরমশাই ওখানে বসে রয়েছে, কষানো মাংস তুলে এনে দিয়েছি, যে মাত্র 1 পিস, কিন্তু ওর খাসির মাংস খাওয়া বারণ, তাই তো কষা মাংস খাচ্ছে আর আমি ঘরে চলে এলাম। দিদার মা করছে, যে পারে না কিছু। এই যে হচ্ছে মাটন আর ইলিশ হচ্ছে হয়ে গেছে, দেখাচ্ছি। আর ওই যে হচ্ছে ভাইয়ের খাবার, আর এই যে ইলিশ একদম রেডি। রান্নাবাড়ি শেষ করেই কলা পাতা কেটে নিয়ে চলে এলাম, আর কাকির কল থেকে ধুয়ে এনে বড় ভাইয়ের ঘরের মেঝেতে, বেশ বড় জায়গা, বসে পড়লাম। কারণ ছোট ভাইয়ের বউ উপোস করেছে, ওই ঘরে আর ঢুকলাম না। এই ঘরে সবাই মিলে খাচ্ছি, দেখো খাসির মাংস। আমার ভাইরা খুব প্রশংসা করেছে, দিদি তুই হেব্বি রেঁধেছিস। আর ভাইয়ের বউ ভালো বলেছে, কিন্তু ওর আবার চিনি খেতে হয়েছে, এত ঝাল দিয়েছি জানো তো, ইচ্ছে করে দিনি, কিন্তু বুঝতে পেরেছিলাম হয়তো বা ও পেরে যাবে। পরে ওর খুব কষ্ট হয়েছে, আমি বাড়ি এসে খুব মিস করেছি যে রান্না করলাম। ভাই খেয়েছিল, খেয়ে বলেছিল ভালো হয়েছে, দিয়ে একটু চিনিও ছড়িয়ে দিয়েছিল। খাওয়া দাওয়ার পর এবার চলে যাওয়ার পালা, গুছিয়ে নিলাম সব। চলো, এই যে ছোট ভাইকে বললাম ঘুরে আসিস। এ পালু, পালু, আচ্ছা আমার শাগের ব্যাগ কার কাছে? আমার স্যান্ডেল কি ভোলায় নিয়ে গেল নাকি? না মেজদি মনে হয় বেরিয়েছে। ও ছুতো নিয়েছিস? আমি নিয়ে নিয়ে না বাবা, না রাতে গ্রুপে মেসেজ দিচ্ছে কালকে সকালে ভিজিট আসবে। লাল লাল হয়েছে, ওই যে ওদের আদর করতে কি হলো, ওদের বেরোলাম। হ্যাঁ ভিসা শেষ, ভিসা বাংলাদেশের ভিসা। ওই যে মুখে গুটি গুটি বেরিয়েছে। আচ্ছা ও যাইবু, আসো দিদি আর দিদি আর তুমি একদিন আসো। আচ্ছা শীতের অপেক্ষা করলাম তাহলে। আচ্ছা মেয়ে দিদির সঙ্গে দেখা হলো না? ওই তো রাস্তায়। কি গো জামাইবুর সঙ্গে না দেখা করে চলে যাচ্ছ? জামাইবু তোমাকে খুঁজছে। যাই হোক, এবার বোঝা যাচ্ছে যে আমি কোথাকার মেয়ে, তাই না? একদম ভর গ্রাম, রাস্তা দেখেই বুঝতে পারছো। আর দেখো, প্রতিদিন বলি না যে আমি বেরোলে রাস্তায় কত লোক দাঁড়িয়ে থাকে, আজকে তার ধ্রুব সত্য প্রমাণ। সবাই দেখো রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। আসল কথা, একদম থাকি না তো, সেই কারণে সবাই অখুশি হয়। সে কারণে আসার সময় রাস্তায় দেখো কত দূর চলে এসেছি, সবাই তবুও কথা বলছে। এভাবে চলে যেতে কার না খারাপ লাগে বলো, কিন্তু তবুও কাজের জ্বালায় যেতে পারি না। একদম বাজে রাস্তা হয়েছে, আরো বেশি খারাপ হয়েছে। চলে আসলাম ন্যাশনাল হাইওয়ে, মানে হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক। আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমরা যখন পড়াশোনা করেছি কিভাবে স্কুলে এসেছি, পুরো দৌড়াতে, হাঁটতে, সাইকেল চালিয়ে, এখন এই চওড়া চওড়া 4টে রাস্তা পেরিয়ে এখানকার ছেলেমেয়েরা কি করে স্কুলে আসবে, আমি অবাক হয়ে যাচ্ছি। আর নিজের বাবার বাড়ির এলাকা চিনতেও যেন আমার খারাপ মনে হচ্ছে। আমি যাওয়ার দিনকে দিগনগর নেমে কিছুই চিনতে পারছিলাম না। সেম এখনো দিনের বেলায় দেখো কিছু বুঝতেই পারছি না। বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি, রিটার্ন টিকিট নেই, মনে ভয় করছে শান্তিপুরে গিয়ে আবার টিকিট কাটতে হবে। এই কারণেই আসতে ভালো লাগে না, এত ঝামেলার জন্য। আর বাস যাও বাসছে, সিএসটিসি নইলে স্কুল, কখন যে বাস আসে, বাসের অপেক্ষায় দাঁড়াতে আর ইচ্ছে হচ্ছে না যে বাসে করে যাব। তো চলো বন্ধুরা, স্টেশনের দিকে কখন যাব জানি না, কোন ট্রেন পাবো। যাই হোক, ট্রেন পেয়ে গেছিলাম যথারীতি। দৌড়াতে দৌড়াতে রানাঘাটের ট্রেন ধরেছি। আর মাঝের গ্রাম এসে ট্রেন এত লেট করেছে যে বনগাঁ ঢুকতে 5 মিনিট লেট। আর আমরা দূর থেকেই দেখতে পাচ্ছি যে ঠাকুরনগর লোকাল বনগাঁ থেকে যাচ্ছে আর কি শিয়ালদা লোকাল। তো সিগন্যাল দিয়ে দিয়েছে, আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি যাতে এই ট্রেনটা উঠতে পারি।
কারণ অনেকটাই রাত হয়ে গেল, এবার দৌড়ে ঝাঁপিয়ে যদি বাড়ি যায় তবেই শান্তি পাবো। বন্ধুরা 7:35 বাজে আমরা চলে আসলাম। এসে একদম বাথরুমে যাওয়ার টানাপোড়েন সবার, বিরাট গরম। এসে দেখলাম ঠাকুরনগর খুব বৃষ্টি হয়েছে, জল জমে গেছে রাস্তায়। তো চলো জামা কাপড়ে চেড়ে নিই, তারপরে কথা হবে।